আসসালামু আলাইকুম। শুরু করছি শেষ চৈত্রের ঘ্রাণ পর্ব ৭। লিখেছেন নূরজাহান আক্তার আলো। তখন দুপুর ১টা ৩৫। শীতল আর কিয়ারা কলেজ থেকে বেরিয়ে ফুটপাত ধরে হাঁটছে। মুখ ভার দুজনেরই। ক্লাস করবে না বলে জারুল গাছের নিচে নিজেদের আড়াল করে বসেছিল, যাতে কেউ দেখতে না পায়, না খোঁজে। কিন্তু হঠাৎ জাদরের এক স্যার সেখানে উপস্থিত হন। একের পর এক প্রশ্ন করতেই থাকেন। অতঃপর প্রশ্নের তোপে পড়ে অগত্যা তাদেরকে ক্লাসে যেতেই হয়েছে, এবং সবগুলো ক্লাস করতে হয়েছে। মাথার উপরে চড়া রোদ, ভ্যাপসা গরম, গাছপালা থম মেরে আছে যেন। পাতা নড়লেও জাত যাবে। এই রোদের মধ্যে না হেঁটে শীতল কিয়ারাকে বিদায় জানিয়ে রিকশায় উঠে পড়ল। অতঃপর চৌধুরী নিবাসের গেটের সামনে নেমে ভাড়া মিটিয়ে ভেতরে প্রবেশ করলো। মূল ফটকটা অতিক্রম করে যেতে যেতেই হঠাৎ বাগানের দিকে নজর পড়ল। ফুলের বাগানের একপাশে ফলের গাছ লাগানো, তবে অন্য ফলের তুলনায় বেশিরভাগই টক জাতীয় ফলের গাছ রয়েছে সেখানে। যেমন তেঁতুল, বড়ই, আমড়া, আমলকি, পেয়ারা, জলপাই বলা বাহুল্য। বাড়ির মেয়ে বউরা যেসব ফল খেতে পছন্দ করে সেসব ফলের গাছ। এই কাজ করেছেন সারাফাত চৌধুরী নিজেই, যাতে বাড়ির মেয়ে বউরা ইচ্ছে মতো ফল খেতে পারে। তাই উনি দেশি ১২ মাসি ফলের গাছ লাগিয়েছেন। বেশ কদিন হলো বাগানমুখো হয় না শীতলের। বিগত সপ্তাহে মেজ আম্মুর সঙ্গে লেবু আনতে গিয়েছিল। তারপর এদিকে পা মারানো হয়নি আর। তাছাড়া শুদ্ধ বাড়ি থাকলে গাছে উঠতে পারে না। উঠলেই মারে, বকে, ধমকায়। মার খাওয়ার ভয়ে গাছে উঠে না, নয়তো গাছে উঠে ফল পাড়তে একাই ১০০ সে। হঠাৎ কী ভেবে যেন সে বাগানের দিকে গেল। রোদে গরমে কলেজের ড্রেসের অবস্থা খারাপ, তবুও সেদিকে পাত্তা নেই তার। দুটো বিড়ালের মারামারির শব্দ শুনে সেদিকে পা বাড়িয়েছে। তার পায়ের শব্দ শুনে দুটো বিড়ালের দুদিকে দৌড়ে পালিয়ে গেল। ফেলে রেখে গেল সদ্য ফোটা পাখির দুটো ছানা। বেঁচে আছে ছানা দুটো, নড়ছে এখনো। সে ছানা দুটো দেখে হাতে তুলে আশেপাশে তাকিয়ে দেখল কোন গাছে পাখি দুটো মায়ের বাসা বুঝতে উঠতে পারল না। তবে মাথার উপর বড়ই গাছ দেখে বুঝল পাখির বাসা এখানেই হবে। সে কলাপাতা ছিঁড়ে পাখির ছানা দুটো রেখে পিছু সরে একটু আড়ালে লুকিয়ে পড়ল। মা পাখিটা কিচিরমিচির শব্দে হাজির হয়ে মুখে করে তার বাচ্চা দুটো নিয়ে চলে গেল। ভর দুপুরে ভালো একটা কাজ করে মনটা ফুরফুরে হয়ে গেল। তারপর কি ভেবে গাছের দিকে তাকিয়ে ভাবল, অনেকদিন পেয়ারা মাখা খাওয়া হয় না। যেই ভাবা সেই কাজ। কাঁধের ব্যাগটা পাটিতে রেখে তরতর করে গাছের উঠে ঢাসা ঢাসা গোটা কয়েকটা পেয়ারা ছিঁড়ল। এদিক ওদিক তাকিয়ে গাছের ডালে বসে তৃপ্তি সহকারে খেলো। পেটে ক্ষুধা থাকায় মনে হচ্ছিল পেয়ারা না যেন অমৃত খাচ্ছে। নিজের বাগানের তারা খাওয়ার ভয় নেই, ধমকানোর সুযোগ নেই। যে ধমকানো সে তো বাড়িতেই নেই, তাহলে কিসের ভয়? এসব ভেবে সে ইচ্ছে মতো দেখে দেখে বেছে বেছে পেয়ারা নামিয়ে নিচে নামলো। তারপর সেগুলো ব্যাগে পুরে চলল বাড়ির ভেতরে। গাছে উঠতে নামতে গিয়ে ড্রেসটা নষ্ট হয়ে গেছে। না ধুলেই নয়, তবে সে ধোবে না, কারণ এই বাহানায় আগামীকাল কলেজ মিস করবে। মনে মনে এমন দুষ্ট পরিকল্পনা এটা চেঁচিয়ে আম্মু আম্মু করে ডেকে ফুরফুরে মেজাজে ড্রয়িং রুমে পা রাখতেই থমকে দাঁড়িয়ে গেল। তার ডাক শুনে উপস্থিত কয়েক জোড়া চোখের দৃষ্টি তার দিকে নিবদ্ধ। সে মুখ কাচুমাচু করে দ্রুত পা ফেলে রান্নাঘরের দিকে ছুটল। বিদেশিরা এখানে কেন? সে রান্নাঘরে গিয়ে মা চাচিদের ব্যস্ত হাতে খাবার রেডি করতে দেখে বুঝলো তারা গেস্ট হয়ে এসেছে। তাদের জন্য রান্না হয়েছে হরেক রকম বাঙালি আইটেম। রান্নাঘরের দরজার দিকে তাকে দেখে শিরান আস্তে করে বলল, এই কি অবস্থা তোর? কলেজ থেকে ফিরলি নাকি যুদ্ধ করে? এরা কারা মেজমা? শুদ্ধর গেস্ট। যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। শুদ্ধর গেস্ট কথাটা তার মস্তিষ্কে টোকা দিল। ঢোক গিলল কয়েকবার। মস্ত বড় ডাইনিং টেবিল জুড়ে সিট দখল করে বসে আছে চেনা অচেনা মানুষজন। সে কথা বাড়ালো না। পরনের ড্রেসের হাল দেখে পেয়ারাগুলো রান্নাঘরে রেখে গুটি গুটি পায়ে এগুলো সিঁড়ির দিকে। এমনকি সিঁড়িতে উঠতে উঠতে ঘাড় ঘুরিয়ে পিছনের দিকে তাকিয়ে দেখতে দেখতে রেলিং ধরে উঠছে। ভয় কাজ করছে। যার গেস্ট সে কি বাসে আসছে, নাকি যদি আসে তাহলে মার খাওয়ার ফরজ হয়ে গেছে। আজকে মার খাওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। আজ বুঝি আধমরা হতেই হবে। এসব ভাবতে ভাবতে সে দাঁত দিয়ে নখ করতে করতে সিঁড়ি পেরিয়ে শখের রুম বরাবর আসতেই দরজা খোলার শব্দ শুনল। শুদ্ধ রুমের দরজা খুলছে দেখে সে তড়িঘড়ি করে লুকাতে গিয়েও শুদ্ধর মুখোমুখি পড়েই গেল। এভাবে তাকে দৌড়াতে দেখে শুদ্ধ ভ্রু কুঁচকে দাঁড়ালো। আপাদমস্তক দেখে, বিশেষ করে ড্রেসের হাল দেখে শীতল চাহনি নিক্ষেপ করে বলল, গাছে উঠেছিলি? শীতল মুখ কাঁচামাচু করে
নত মস্তিষ্কে কেবল মৃদুভাবে মাথা নাড়ালো, শুধু কিছু বলল না, শুধু যুগল কুঁচকে তাকিয়ে রইল। রোদে চোখ মুখের কি অবস্থা করেছে! মোদ্দা কথা, ভর দুপুরে গাছে উঠে কেউ পড়ে হাত পা যদি ভেঙে যেত! তাকে নিশ্চুপ দেখে শীতল আর চোখে একবার দেখে মিনমিন করে বলল, মগডাল থেকে বাবুই পাখির দুটো ছানা পড়ে গিয়েছিল, ছানা দুটো তুলে দিতে গিয়েছিলাম আর কি। আর উঠবো না। আপনি কখন এলেন শুদ্ধ ভাই? আপনার না দেরিতে ফেরার কথা ছিল? শোকেসে সাজানো তলব করে ভুলে গেলে চলবে? তোর এত আগ্রহ দেখে দেরি কি করে কাজকর্ম ফেলে চলে এসেছি। চল এবার শোকেসে সাজাবি আমায়। শীতলের মুখটা চুপসে গেল। সে চুপসানো মুখটা দিয়ে মায়া মায়া সুরে শেষ প্রচেষ্টা নামলো। এই মুহূর্তে মিষ্টি মিষ্টি কথায় যদি একবার পালিয়ে বাঁচতে পারে, ভুলেও রুমের দরজায় খুলবে না। তবে তার কাছে শুদ্ধের ঘায়াল করার একটা অস্ত্র আছে। হঠাৎ কোথা থেকে যেন তার অসীম সাহস উদয় হলো। সেই মিষ্টি কথায় পটাতে না পারলেও সেই অস্ত্রটা কাজে লাগাবে বলে ভেবে নিল। অতঃপর সে বলল, মজা করে বলেছি তাই আমি ক্ষমা প্রার্থী। এরপরও যদি মারেন আমি কিন্তু বড় বাবাকে বলে দেব আপনি সিগারেট খান। এই কথা বলে শুদ্ধ চোখে চোখ রেখে তাকালো। তাকাতেই মনে হলো ভুল করে ফেললো নাকি আরেকটা। ভয়ে বুকটা ধুরপুর ধুরপুর করে কাঁপতে লাগলো। তবে তাকে অবাক করে দিয়ে শুদ্ধ পাল্টা জবাব দিল না। পাশ কাটিয়ে চলে গেল। শীতলের খুশি এবার দেখে কে। সে গাল ভর্তি হেসে শত্রুকে পরাজিত করতে খুশিতে নাচতে নাচতে গাইতে গাইতে তার রুমে চলে গেল। ভেবেও নিল এবার থেকে শুদ্ধ মারতে এলে এই হুমকিটাই দেবে সে। বিদেশিরা সাধারণ ঝাল খেতে পারে না, তাদের কথা মাথায় রেখে রান্না করা হয়েছে। সায়নও এসেছে সবার সঙ্গে আলাপ জমাতে। শুদ্ধ নিচে নেমে আগে মা চাচিদের যাওয়ার ইশারা করে নিজের সবাইকে তুলে খাওয়ানোর দায়িত্ব নিল। সীতারা চৌধুরী হাতের বাঙালি রান্না তৃপ্তি করে খেতে তারা বাহবা দিল। ছেলেদের খাওয়া শেষ হলে তারা সবাই ড্রয়িং রুমের সোফায় বসলো। শুদ্ধ খায়নি দেখে মা চাচিদের সঙ্গে খেতে বসলো। বোনরাও এসেছে। শখ স্বর্ণ এতক্ষণ উপরেই ছিল। বাইরের কেউ এলে বাড়ির মেয়েদের বারবার তাদের সামনে ঘুরোঘুরি করা পছন্দ করে না শুদ্ধ। সায়ন ছাড় দিল, শুদ্ধ দেয় না। তাই তারা এসে নিচে নামিনি মায়ের ডাকে খেতে এসেছে। সবাই বসেছে কিন্তু শীতল নেই। একটু পরেও সেও ফ্রেশ হয়ে খেতে এলো। শখ শীতলের দিকে দৃষ্টি নিক্ষেপ করে একটা ইশারা করলো। শখের ইশারায় মাথাতে ওড়না তুলে ভেঙচি কেটে চেয়ারে টেনে বসলো। এইটুকু ইশারা না করলে শীতলের সঙ্গে সঙ্গে বড় ভাইদের কাছে তাদেরকেও বকা খেতে হতো। সবাই খেতে খেতে টুকটাক গল্প করছে, তবে নিচু সুরে। সীতারা চৌধুরী ছেলের প্লেটে খাবার তুলে দিচ্ছে। হঠাৎ ব্যথাতুর শব্দ শুনে সবাই চোখ তুলে তাকালো শীতলের দিকে। শীতল ঠোঁটে চেপে ধরেছে। সিরাজ তখন বললেন, কিরে, দাঁতে পাথর পড়েছে নাকি? শীতল ঠোঁট থেকে হাত সরাতেই দেখে ঠোঁটে কামড় লেগে রক্ত বেরিয়ে এসেছে। এত রক্ত দেখে স্বর্ণ বোনের দিকে পানি এগিয়ে দিল। শিমিন শীতলের পিঠে দুম করে কিল বসিয়ে দিলেন। নিজে নিজে খেতে গিয়ে কে ঠোঁট কেটে ফেলে? এখন কি ছোট আছে নাকি তাকে হাতে তুলে খাইয়ে দেওয়ার বয়স আছে? এত তাড়াহুড়ো করে খেতেই বা হবে কেন? সবসময় এত কিসের চঞ্চলতা? শিমির মেয়েকে চাপা সুরে বকতে শুরু করলেন। এদিকে ঠোঁটের তীব্র জ্বলন, অন্যদিকে কিল। এই দুটো চাপে শীতল ঠোঁট ভেঙে কেঁদে ফেলল। সে কাঁদতে কাঁদতে উঠতে গেলে তার হাত ধরে সীতারা থামিয়ে দিলেন। ছোট যাকে বকলেন, শিমিনের এই স্বভাবটা খুব খারাপ। যেটাই হোক মেয়ে দুটোকে মারেন, বকেন। জায়ের বকা খেয়ে শিমিন কথা বাড়ালো না। নিজের এঁটো হাতটা ধুয়ে শীতলকে আগে পানি খাওয়ালো। রক্ত মুছে দেখলেন কতটুকু কেটেছে। তারপর রান্নাঘর থেকে মধু এনে ঠোঁটে লাগিয়ে দিলেন। মাংসের ঝোলের ঝালটা কমিয়ে এলে চোখের পানি নাকের পানি এক করে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল আধ খাওয়া রোস্টের দিকে। ভীষণ মজা হয়েছে রান্না। মেজমা রান্না করেছে, চোখ বন্ধ করেই বলে দিতে পারেন। ইচ্ছে ছিল 3টে সাবার করার, কিন্তু কিচ্ছু খেতে পারেনি। কেবল 2 লোকমা ভাত খেয়ে মুখে পড়েছিল। এর আগেই কামড় লেগে ঠোঁট কেটে গেল। ভর দুপুরে পেট পুড়ে সবাই খেলো, কিন্তু মেয়েটা খেতে কিছুই পারল না দেখে সিমিনের গলা দিয়েও খাবার নামলো না। উনি দই মিষ্টি এগিয়ে গম গম সুরে খেতে ইশারা করলেন। বেশ খানিকটা কেটে ফুলে গিয়েছে শীতলের নিচের ঠোঁট। মায়ের কিল খেয়ে শীতল কিছু বলার সাহসও করল না। অল্প অল্প করে দই নিয়ে মুখে নিল। স্বর্ণের ফোনটা সেই কখন থেকেই বেজেই চলেছে। সাইলেন্ট থাকায় ঘুম বিভোর স্বর্ণ কিছু টের পাচ্ছে না। এতবার কল করেও স্বর্ণকে না পেয়ে কিয়ারা এবার শখকে ফোন দিল।
শখ কিয়ারার নাম্বার দেখে শীতলের হাতে ফোন ধরিয়ে দিয়ে নিজে পড়ায় মন দিল। শীতল ফোন কানে ধরে শখের রুম থেকে বেরিয়ে ধীর পায়ে বেলকনিতে দিকে গেল। কিয়ারার নাক টেনে কান্নার শব্দ পেতে সে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কিরে কাঁদছিস কেন? তোর ফ্যাচর ফ্যাচর কান্নার শব্দ শুনতে কল করেছিস? শীতল, আমার দম বন্ধ হয়ে আসছে, কাঁদতে কাঁদতে আমি শেষ। তুর্যর সঙ্গে কেন এমন হলো, কেন? এই কথা শুনে শীতল মস্তিষ্কের জোর খাটিয়ে মনে করার চেষ্টা করলো। তুর্যকে এই নামের কাউকে চিনে বলেও তো মনে হচ্ছে না। তবে কিয়ারা কাছে মানে আপনজন হবে হয়তো, তাই সে সান্ত্বনা দিতে বলল, থাক কাঁদিস না, আমরা কেউই সারা জীবন বেঁচে থাকবো না রে, আমাদের সবাইকেই মরতে হবে। এদিকে শীতলের সান্ত্বনায় বাণী শুনে কিয়ারার কান্না বন্ধ হয়ে গেল। সে নাকটা টানতে টানতে পাল্টা প্রশ্ন করলো, তুর্য মরেনি রে শীতল, সে তিথির চোখের সামনে অন্য কাউকে বিয়ে করে বাসর সেরেছে। ভাবতে পারছিস কতটা কষ্টের? ধুরবা, কে তুর্য কে তিথি, কার কথা বলছিস তুই? এমনিতেই মুড অফ, খবরদার বলছি, মাথা খাবি না আমার। ক্লিয়ার কাট কথা বল, নয়তো দূরে গে মর। নিজের জীবনের সুখ নেই, আসছে অন্যজনের দুঃখের কাহিনী শুনাইতে। শীতলের বিরক্ত মাখা কথা শুনে কিয়ারা চুপসে গেল, কান্নাকাটি অফ করে জানালো সে কলেজ থেকে ফিরেই কাজিন রিলেটেড উপন্যাস পড়ে শেষ করেছে। উপন্যাসের নায়ক ভুল বুঝে আরেকজনকে বিয়ে করেছে, নায়িকার সামনে বউ নিয়ে বাসর ঘরে ঢুকেছে। তিথি তুর্য ছিল কাজিন, মূলত বাড়ির কেউ জানতো না তারা একে অপরকে ভালোবাসে। চমৎকার একটা উপন্যাস, তবে উপন্যাসের স্যাড এন্ডিং, বিচ্ছেদের এন্ডিং মানতে না পেরে কিয়ারা কেঁদে কেটে একাকার অবস্থা। এদিকে মন দিয়ে পুরো কাহিনী শুনে শীতলেরও মন খারাপ হলো। সে বলল, এটা আমিও পড়ব, কাল দিয়ে যাস তো বইটা। আগামীকাল কলেজে যাবি? না, সকালের দিকে আম্মুর সঙ্গে ডাক্তারের কাছে যাব। আচ্ছা, তাহলে বিকেলে আমি তোর বাসায় যাব। শোন, তোর কাছে যতগুলো কাজিন রিলেটেড উপন্যাস আছে তুই সবগুলো নিয়ে আসবি, এই উপন্যাসগুলো খুব ভালো লাগে আমার। আচ্ছা। তারপর সে কথা বলে কল কেটে সামনে তাকালো। হঠাৎ তার মনে হলো সে ছাড়াও এখানে কেউ আছে, কিন্তু কে? কে তার কথা শুনছে লুকিয়ে লুকিয়ে? কি মনে করে সে পেছনে ঘুরতে দেখে একটু দূরে শুদ্ধ দাঁড়িয়ে আছে, চোখে শীতল চাহনি। যা, এখন কি হবে? কি করে বলবে সে যা ভাবছে? আদৌ সেরকম কিছু নয়।